স্যার এই পেজের উপরের দুইটা ফাংশন বাকি আছে স্যার। বাকি ছিল, এগুলো বাকি ছিল। ওই রেজাল্ট ওইটা শেখানো হয়েছে, কিন্তু হ্যাঁ প্রথমটা শেখানো হয়েছে স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা শুরু করি। হ্যাঁ, একই কথা। যাই হোক, জি স্যার। তাহলে যাই হোক, আজকে আমরা হচ্ছে প্রফেশনাল এক্সেল ক্লাসের 6th ক্লাসে আছি, 6ষ্ঠ ক্লাস। আমরা শিখছিলাম যে কি, আমরা ইফ দিয়ে কাজ করা শিখছিলাম। তো এই ইফ দিয়ে যখন আমরা কাজ করছি তখন আমরা সাম ইফ শিখেছি, মানে যোগ করব একটা শর্তের জন্য অথবা একাধিক শর্তের জন্য আমরা ইউজ করছিলাম সাম ইফস। তারপর কাউন্ট ইফস, এভারেজ ইফস, এগুলো সবই আমরা শিখেছি। এবং আমরা একটা ছোট্ট করে একটা উদাহরণ দেখেছিলাম যখন আমরা কোনো একটা লজিক্যাল টেস্টকে সামনে রেখে যখন আমরা কোনো ক্যালকুলেশন করব তখন ইফ দিয়ে কিভাবে করব। হ্যাঁ, তো এখন একই রকম ভাবে যদি আমি এই প্রবলেমটাও সলভ করি, সেখানে একটা প্রশ্নের অবতারণা করা হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে পাসিং স্কোর যদি হয় ৭০ তাহলেই হবে। তাহলেই তাকে আমরা পাস ঘোষণা করব, আদারওয়াইজ ফেল। মানে কি, ৭০ এবং ৭০ এর উপরে যারা আছে তারা কি পাস, আদারওয়াইজ কি ফেল। হুম, তো আমাদের এখানে কি দেওয়া আছে, কিছু প্রবলেম মানে কিছু লোকের নাম্বার দেওয়া আছে, যেমন মানিক, হোসেন, শিমুল, কবির, এরকম কিছু নামের মানুষের নাম দেওয়া আছে এবং তাদের একটা স্কোর দেওয়া আছে। তা আমি তাদের হচ্ছে রেজাল্ট ঘোষণা করব, তারা পাস করেছে না ফেল করেছে। আসেন দেখি ইফ দিয়ে এটা কিভাবে করা যায়। ইফ দিয়ে ইফ সিলেক্ট করলাম, তারপর আমাকে কি বলছে, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টের মধ্যে আমি কি করে দিব, যে কোনো একটা সেলকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, যেখানে হচ্ছে রেজাল্ট মানে ওই নাম্বারটা আছে। এখন এখানে যা খুশি তা থাক, নাম্বার আছে সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু কি আছে আমাদের সেটা ধর্তব্য বিষয় নয়। তো যাই হোক, এই C20 সেলটার মধ্যে যাই আছে তা যদি গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল 70 হয়, হ্যাঁ, এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আমরা সেট করলাম এই লজিক্যাল টেস্টের ভিতর, সেটা কি, এই C20 এর মধ্যে যাই থাকুক তা যদি 70 এর সমান অথবা বড় হয়, তবে তবে আমি তাকে কি বলছি, পাস। আর এই এই ইকুয়েশনের মধ্যে যদি এমন কোনো ডিজিট চলে আসে, মানে C20 এর মধ্যে এমন কোনো ডিজিট যদি চলে আসে যা ৭০ এর নিচে চলে যাবে, সমানও হবে না, নিচে চলে যাবে, তখন তাকে আমি কি বলবো, ফেল। এবং আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যখন আমি এন্টার দিলাম, দেখেন এটার কিন্তু একটা রেজাল্ট শো করছে। কি শো করছে, পাস, কারণ এটা ৭০ এর সমান, তাই না? এবার আমি যদি একটু ড্র্যাগ ডাউন করি, সরি, দেখেন রেজাল্ট কিন্তু অন্যান্য গুলোর জন্য দিয়ে দেওয়া হলো। বলেন তো দেখি রেজাল্ট কি ঠিক মতো এসেছে না ভুল এসেছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা কিভাবে আসলো আমরা বুঝলাম। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এটা সম্পর্কে, এটা সলভ করতে আমাকে কেউ একজন হেল্প করে। সেখানে প্রবলেমটা হচ্ছে এরকম, একটা সেলস টার্গেট দেওয়া আছে। বলা হচ্ছে যে যদি কেউ ৭০,০০০, সরি একটা মিনিট, আলহামদুলিল্লাহ, সরি, আচ্ছা, কি বলা হচ্ছে, যে সেলস টার্গেট দিয়ে দেওয়া হয়েছে, এই টার্গেট যারা ফুলফিল করতে পারবে তাদেরকে আমরা ২,০০০ টাকা বোনাস দিব। আর যারা এই টার্গেটটাকে ফুলফিল করতে পারবে না তাদের কোনো বোনাস নাই। তাহলে কিভাবে এটা করব বলেন তো দেখি। কেউ পারবেন? এটা ট্রাই করেন এট লিস্ট। আচ্ছা, আমি করি। ইজ ইকুয়াল টু ইফ, ইফ, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো একটা ডিজিট আমরা সিলেক্ট করতে পারি সেল, ধরেন এটাই করলাম। গ্রেটার or is equal and is equal to হুম, 70,000, এক্স্যাক্টলি, তারপর comma, কমা, inverted comma, ইনভার্টেড কমা, bonus আমরা যদি লিখি, হুম, comma close, bracket close.
আর এটা লিখতে হবে তো ফলস এর জন্য লিখবেন না যে যদি এটা ফুলফিল না করে তাহলে সে কি বলবে কারণ তার জন্য আমরা কি লিখলাম নো বোনাস ওকে তাই তো একটা হচ্ছে স্টেটমেন্ট ট্রু এর জন্য আর এটা হচ্ছে এক্স্যাক্টলি ফলস এর জন্য তাই না জি জি এবার আমি এন্টার দিলাম দেখেন চলে আসছে আচ্ছা কে আসলেন হুম, তাহলে এটা কিন্তু আমার 70,000-এর চেয়ে কম ছিল দ্যাটস ওয়াই আমার রেজাল্ট কি দিয়েছে নো বোনাস নো এবার আমি যদি ড্র্যাগ ডাউন করি তাহলে কিন্তু আমার অন্যান্য গুলোর জন্য রেজাল্ট পেয়ে যাব কিভাবে পাবো সেটা তো আমরা জানি যে রেফারেন্স সেলের মাধ্যমে প্রথমটা আমার কিসের জন্য ছিল C32 এর জন্য ছিল যখন আমি নিচে নামছি তখন কিন্তু আমার এই সেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এটা নিচেরটাতে গিয়ে কি হবে C33 এর মধ্যে সে যখন এটাকে পাচ্ছে তখন সে চেক করছে যে এটা কি 70-এর চেয়ে বড় না 70,000-এর চেয়ে বড় সমান না ছোট যখন সে দেখছে এটার চেয়ে বড় অথবা সমান তখন সে ডিক্লেয়ার করছে কি বোনাস আর যখন সে দেখছে না এটা তো সমান না অথবা এটার চেয়ে বড়ও না তখন সে জাম্প করে চলে যাচ্ছে ফলস এর জন্য রেজাল্ট দেওয়ার জন্য ঠিক আছে তখন সে ফলস এর রেজাল্ট ডিক্লেয়ার করে দিচ্ছে এটা যেহেতু ফলস এর মতো তাহলে সাথে সাথে সে বলছে নো বোনাস ঠিক আছে বুঝতে পারলাম জি স্যার। সবাই বুঝতে পারছি কিনা তাহলে আবার বলবো সমস্যা নেই মনে হয় ভাই আবার একটু বললে ভালো হয় মাত্র জানতেছি তো ওকে ঠিক আছে এখানে যে বিষয়টা নিয়ে আমি কথা থ্যাংক ইউ বলছিলাম যে এখানে টার্গেটটা হচ্ছে 70,000 যদি কেউ সেল করতে পারে তখন তাকে আমরা কি বলবো বোনাস বোনাস কত দিব 2,000 টাকা দিব আর যদি 70,000 সেল করতে না পারে তখন তাকে আমরা কোনো বোনাসই দিব না এখানে আমাদের এক ভাই সেটা সলভ করে দেখিয়েছিলেন তো আমিও এটা আবার সলভ করে দেখাই লিখছি ইফ যদি এই সেলটাতে যা থাকুক যেই থাকুক সে যদি হয় 70,000-এর সমান অথবা তার চেয়ে বড় তবে হ্যাঁ তবে তাকে আমরা বলছি তাকে আমরা 2,000 টাকা দিব অথবা যদি এটা এই স্টেটমেন্টের ভিতরে যা আছে যেই আছে সেটা যদি সত্য না হয় মানে সেটা যদি 70,000-এর সমান অথবা বড় না হয়ে অন্য কিছু হয় মানে ছোট যদি হয় তখন আমি তাকে বলছি নো বোনাস খেয়াল করে দেখেন আমি যখন স্টেটমেন্টটা লিখলাম হ্যাঁ তখন ব্র্যাকেট ক্লোজ করতে হবে অবশ্যই এবং একবার আমি ইনভার্টেড কমা দিয়েছি একবার দেইনি এর ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো টেক্সট লিখবেন তখন সেটাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতেই হবে কি করতে হবে রাখতেই হবে এটা ফরজ হ্যাঁ এটার তরক হওয়া যাবে না এটা কোনোভাবেই ভায়োলেট হওয়া যাবে না কিন্তু যদি আপনি কোনো নাম্বার লিখেন তখন ইনভার্টেড কমা চাইলে রাখতেও পারেন নাও রাখতে পারেন বাধ্যবাধকতা নেই ঠিক আছে এন্টার দিচ্ছি দেখেন 70,000-এর চেয়ে কম বিধায় এটার চলে আসলো নো বোনাস ড্র্যাগ ডাউন করি দেখেন যে সমস্ত ডিজিট গুলো 70,000-এর সমান অথবা তার চেয়ে বড় সেগুলোতে কি দিচ্ছে 2,000 টাকা ঘোষণা করছে বুঝতে পারলাম হুম জি স্যার। ওকে ফাইন এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইফ এন্ড অথবা ইফ অর দুইটা আলাদা আলাদা ব্যাপার ইফ নিয়ে আমরা জানি ইফ এর ব্যাপারটা কেমন আর ইফ এর সাথে আরেকটা ছোট্ট ফাংশন আমরা যোগ করে দেব এন্ড অথবা ইফ এর সাথে যোগ করে দিব অর এখন এন্ড শব্দের অর্থ তো আমরা জানি তাই না এবং যখন দুইটা বিষয়কে আমরা একসাথে করতে চাই তখন হচ্ছে আমরা এই এন্ড শব্দটা ইউজ করি তাই না আর যখন এইভাবে বলি এটা অথবা ওইটা এটা অথবা ওইটা তখন আমরা বলি অর তাই না এরকম একটা মানে এটা স্টেটমেন্টটা আমরা এইভাবে যোগ করব এখন কথা হচ্ছে যে একটা প্রবলেম আমাদের সামনে আছে এই প্রবলেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু নাম দেওয়া আছে টেস্ট 1 নামে একটা পরীক্ষা সেটার রেজাল্ট দেওয়া আছে টেস্ট 2 নামে যে পরীক্ষা সেটার আরেকটা রেজাল্ট দেওয়া আছে এবং আমাদেরকে বলা হচ্ছে যে যদি সবগুলো পরীক্ষায় অর্থাৎ টেস্ট 1 এবং টেস্ট 2 দোনোটা পরীক্ষাতেই কেউ 90 এর উপরে পায় তখন তাকে আমি কি বলবো সে এ গ্রেড পাবে অন্যথায় 90 এর যদি নিচে হয় তাহলেই সে ফেল সেটা টেস্ট 1 এও যদি তার ধরেন হচ্ছে 90 এর নিচে আছে কিন্তু টেস্ট 2 তে 90 এর নিচে নাই উপরেই আছে তাতেও ফেল মানে দোনোটাতেই তাকে 90 এর উপরে পেতে হবে একটাও যদি ভায়োলেট করে তাতেও সে ফেল দুইটাতে ভায়োলেট করলে তো ফেল অবশ্যই
ঠিক আছে, আসেন তো দেখি ব্যাপারটা কিরকম ভাবে করা যায়। প্রথমে লিখবো ইফ, লিখলাম। ইফ লিখার পর খেয়াল করে দেখেন আমাদের কিন্তু দুইটা সেলকে এখন জাজ করতে হবে, তাই না? দুইটা সেলকে জাজ করতে হবে, মানে দুইটা লজিক আছে এখানে। তো আমি লিখবো তখন এন্ড, কারণ আমার দোনোটাকেই সমানভাবে একই সাথেই জাজমেন্টের ভিতরে আনতে হবে। আমি দিচ্ছি এন্ড। এন্ড দেওয়ার পরে খেয়াল করে দেখেন এন্ড দেওয়ার আগে কি ছিল? লজিক্যাল টেস্ট। সিনট্যাক্সটা কি ছিল? লজিক্যাল টেস্ট। কিন্তু যখন আমি এন্ড দিলাম তখন কি হলো? লজিক্যাল 1 লজিক্যাল 2। তার মানে এই এন্ড এক্সটেনশনটা যোগ করার মাধ্যমে আমি একাধিক লজিককে সেট করতে পারবো। এখানে একটা, দুইটা, তিনটা, আপনি চাইলে 100 করতে পারেন, 200 করতে পারেন, আপনার যত লজিক সেট করা দরকার আপনি করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? এই লজিক 1 এর মধ্যে আমি বলবো এই সেলটাতে, এই টেস্ট 1 এর এই সেলটাতে যে আছে যাই আছে আমার জানা দরকার নাই, তা যদি হয় 90 অথবা তার সমান, কমা, এবং এই সেলটাতে যে আছে যাই আছে তাও যদি হয় 90 এর সমান অথবা বড়, তবে এই দোনোটা যদি একসাথেই স্যাটিসফাই করে তখন আমি তাকে কি বলছি? তুমি তাকে এ দাও। আর যদি এর মধ্যে একটাও ভায়োলেট করে, দুইটা ভায়োলেট করলে তো অবশ্যই তাতে তুমি তাকে কি দিবা? ফেল দিবা। এই যে লিখলাম কোডটা, হ্যাঁ, এটা কি আপনারা বুঝতে পারতেছেন তো? কি লিখছি বুঝছেন তো? আচ্ছা, বোঝা দরকার নেই, আবার বলবো দরকার হলে। এন্টার দিন। দেখেন এটাতে কি আসছে? এ দিছে, কারণ কি টেস্ট 1 এও তার 90 এর উপরে, টেস্ট 2 তেও তার 90 এর উপরে। এবার আমি একটু যদি ড্র্যাগ ডাউন করি, দেখেন তো কি অবস্থা দাঁড়ায়। এটাতে তার 90 এর নিচে, এটাতেও 90 এর নিচে, দ্যাটস ওয়াই ফেল। 90 এর নিচে, 90 এর নিচে, ফেল। কিন্তু খেয়াল করে দেখুন এই যে কবির সাহেবের বেলায় কিন্তু একটাতে 90 এর উপরে, একটাতে 90 এর নিচে, তাতেও ফেল আসছে। কেন? কারণ আমার দোনোটা লজিকই একসাথে স্যাটিসফাই করতে হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? যে কথা বলতে হবে, কথা না বললে তানভীর ভাই লজিকটা আরেকবার একটু রিপিট করলে হ্যাঁ, শিওর বুঝতে শিওর, সুবিধা হতো। অবশ্যই এটা বলবেন, নাহলে তো আমি বুঝি না। আচ্ছা, আবারও কি করব, ধরেন ইফ লিখলাম। আমার এখানে আগে আমরা কি করতাম? একটা লজিক সেট করতে পারতাম, লজিক্যাল টেস্টের মধ্যে একটা লজিক সেট করতে পারতাম। এখন যদি আমরা একাধিক লজিক সেট করতে চাই এবং এই সবগুলো লজিক যদি আমার একসাথে ক্যালকুলেট করতে হয়, তখন আমি কি করব? এন্ড দিব। যতগুলো লজিক চাই এখন আমি সেট করতে পারবো এবং এই সবগুলো একযোগে কাজ করবে এবং একসাথে স্যাটিসফাই হইতে হবে। যদি একসাথে স্যাটিসফাই হয় তাহলে সে ট্রু এর রেজাল্ট দিবে, যদি একটাও ভায়োলেট করে তাহলে সে কি করবে? ফলস এর রেজাল্ট দিবে। এখন এই লজিক্যাল 1 এর মধ্যে আমি সেট করছি টেস্ট 1 এর মধ্যে যে আছে যাই আছে তা যদি কি হয়? 90 এর সমান অথবা বড় হয়, এবং লজিক্যাল 2 এর মধ্যে সেট করছি যে এই সেলের মধ্যে যে আছে যাই আছে তা যদি কি হয়? 90 এর সমান অথবা বড় হয়। এরকম যদি আরো টেস্ট থাকতো তাহলে আমি আরো যোগ করতে পারতাম, কমা দিয়ে 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 আরো লিখতাম। ঠিক আছে? কিন্তু আমার যেহেতু নাই, সো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলে দেওয়ার পর দেখেন ওই আবার আগের যেই সিনট্যাক্সটা ছিল, প্রথম যে সিনট্যাক্সটা ছিল সেটাতে কিন্তু আবার ব্যাক করেছে, তাই না? শুধু দেখেন লজিক্যাল টেস্ট। তার মানে এই লজিক্যাল টেস্টের ভিতরে আমার দুইটা লজিক হয়েছে। ঠিক আছে? তো দিচ্ছি কমা। এখন বলছি এই লজিক্যাল টেস্টটা যদি একসাথে কাজ করে, একসাথে সত্য প্রমাণিত হয়, তখন আমি তাকে কি বলছি? এ। আর যদি সত্য প্রমাণিত না হয়, একটাও যদি ভায়োলেট করে, তখন তাকে আমি বলছি ফলস। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই? হ্যাঁ, জি। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম যে দুইটা যখন স্যার জি জি বলেন। এই স্যার এখানে তো স্যার দুইটা দেখাইলেন স্যার, পাস মানে এ গ্রেড আর ফেল। যদি আরো কোনো অপশন থাকে তাহলে স্যার ওটা কিভাবে করবো? মানে আরো যদি গ্রেড থাকতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটা স্যার। ওটা দেখবো, ওটা আমরা দেখবো সামনে নেস্টেড ইফে দেখবো, হ্যাঁ? নেস্টেড ইফ। আচ্ছা, এখন তানভীর ভাই ট্রু যেটা অপশন সেটা কি সবসময় ওই এ দিয়ে যেটা আমরা সিলেক্ট করলাম হুম, সেটা ট্রু হলো, এফটা হচ্ছে ফলস হুম, হুম, বা ফেল,
এই অপশনটা কি প্রথম যেটা থাকে সেটা সবসময় ট্রু এবং পরেরটা ফলস এরকম হয়? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই যে প্রথম সিনট্যাক্সটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এটাকে আপনার ক্রমান্বয়ে যেতে হবে, মানে যেভাবে সিনট্যাক্স সাজানো ঠিক সেই অনুযায়ী যেতে হবে। আপনি সবসময় সিনট্যাক্সের দিকে Thank you. তাকিয়ে থাকবেন। হ্যাঁ, এই সিনট্যাক্স আপনাকে যেই পথে হাঁটতে বলে আপনি ঠিক সেই পথে হাঁটতে থাকবেন। মুখস্থের কিছু নাই তো এখানে। Okay. বুঝতে পেরেছেন? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করি তো আমরা, হ্যাঁ একটু হোল্ড। সরি, একটু ঝামেলা হয়ে গেছিল, একজন লোক আসছিল, হ্যাঁ সাথে একটু কথা বলতে হয়েছে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, এতক্ষণ ধরে আমরা যে কাজটা করছি, হ্যাঁ সেটা কি, দুইটা স্টেটমেন্ট একসাথে যখন স্যাটিসফাই করতে হয়েছে তখন আমরা এন্ড বলেছি। কিন্তু যদি আমি এভাবে বলতাম যে এইটা হইলেও হবে ওইটা হইলেও হবে, হয় এইটা অথবা ওইটা, তখন ঘটনা কি দাঁড়াবে? তখন কি আর এন্ড ইউজ করব? তখন আর এন্ড ইউজ করব না, তখন বলবো অর। ওই এন্ড এর জায়গায় শুধু অর লিখে দিব, আর কোনো চেঞ্জ হবে না। একটু যদি খেয়াল করে দেখি এই প্রবলেমটার ক্ষেত্রে, যে এখানে দুইটা টেস্ট আছে, আমি যদি বলি যে টেস্ট 1 এ 90 পাইলেও হবে, টেস্ট 2 তে 90 পাইলেও হবে, দুইটাতে পাইলেও হবে, সমস্যা নাই। একটাতে পাইলেও হবে, দুইটাতে পাইলেও হবে। হ্যাঁ, যদি একটাতে পায় তাতেও এ, যদি দুইটাতে পাই তাহলে তো অবশ্যই এ। ঠিক আছে? আর যদি দোনোটাই এর নিচে থাকে, মানে হচ্ছে আপনার 90 এর নিচে থাকে, তাহলে তো আর কিছু করার নেই, তাহলে তো ফেল। বুঝতে পারছি বিষয়টা, না গুলাই ফেললাম? আবারও বলি, এতক্ষণ আমরা কি বলেছিলাম, যে দুইটা টেস্ট আছে, দুইটা টেস্টের মার্কস দেওয়া আছে, দোনোটাতেই তাকে 90 এর উপরে পেতে হবে। যদি পাইতো তাইলে তাকে আমরা এ বলতাম, অন্যথায় সে ফেল। এখন যদি আমরা এভাবে বলি যে টেস্ট 1 এ অথবা টেস্ট 2 এ যে কোনো একটাতেও যদি সে 90 এর উপরে পায় তাহলেই সে এ পাবে। ঠিক আছে? আর দোনোটাতেই যদি সে 90 এর নিচে পায় তাতে সে ফেল। ঘটনাটা তো তাই, তাই না? আসেন দেখি এইটা আমরা করি। ইফ লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্টের মধ্যে আমরা এখন কি বলবো, অর। এবার আবার ওই সেম সেম সিনট্যাক্স, টেস্ট 1 এর মধ্যে যে আছে, যাই আছে তা যদি হয় 90 এর উপরে, অথবা টেস্ট 2 এর মধ্যে যে আছে, হ্যাঁ যাই আছে তা, সরি, তা যদি হয় 90 এর উপরে, এই দোনোটা লজিকের যে কোনো একটাও যদি স্যাটিসফাই করে, দুইটা করলে তো অবশ্যই, তাহলে তো হচ্ছে মারহাবা, আর কোনো কথা নাই এখানে। আর তাহলে হচ্ছে তাকে এ দিব। আর দোনোটা লজিকের মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলে তো এ পাবে, আর দোনোটাই যদি ভায়োলেট করে তখন শুধু সে পাবে। দেখেন রেজাল্ট কিন্তু তার কি দিছে, এ দিছে। কারণ কি, এখানে সে কি করেছে, এখানে সে 90 এর উপরে
পেয়েছে, এটাতেও সে 90 এর উপরে পেয়েছে, সাথে সাথে তাকে কি দিচ্ছে, এ দিচ্ছে। এবার আমি যদি ড্র্যাগ ডাউন করি, দেখেন তো দেখি আপনার রেজাল্টের মধ্যে কোনো পার্থক্য আছে? দুইটার যে রেজাল্ট আমরা পাইলাম, কোনো পার্থক্য পরিলক্ষিত হয়? হ্যাঁ, একটা কবিরের রেজাল্টটা পাচ্ছে। হ্যাঁ কবিরের হ্যাঁ, খেয়াল করে দেখেন সে কি করতেছে আসলে। এটার ক্ষেত্রে এসে দেখেন সে কি করলো, ইফ যদি অর যখন দেখলো তখন সে প্রথমটা চেক করতেছে, দেখতেছে এখানে 90 আছে কিনা। যদি সে 90 পেয়ে যায় তখন তার দ্বিতীয়টার তার প্রয়োজনই নাই লজিক টেস্ট করার, সাথে সে জাম্প করে এই এই এ ঘোষণা করতেছে। তারপর যদি যদি এরকম হয় যে এটাতে সে 90 পায় নাই, তখন দেখে সে এইটাতে সে 90 পায় কিনা। যদি 90 পেয়ে যায় তখন সে এ ঘোষণা করতেছে। হ্যাঁ, আর যখন এখানেও সে 90 পাইলো না, এখানেও পাইলো না, তখন সে গিয়ে এফ ঘোষণা করতেছে। বুঝতে পারছি আসলে ঘটনাটা কি দাঁড়ায়? অ্যালগরিদমটা কি আমরা ধরতে পারলাম? জি আর আগের বার কি ছিল, এটাতে সে 90 চেক করতেছে, পেয়ে গেলেও সে এটা চেক করবে। যদি দোনোটাতে সে 90 পাইতো তখন সে এ দিত। আর যদি প্রথমটাতে ধরে 90 আছে, এটাতে এসে যদি সে 90 না পায়, সাথে সাথে সে এফ বলে দিবে। আর প্রথমটাতে যদি সে 90 না পায়, তাহলে তো আর দ্বিতীয়টা চেক করার দরকারই নেই, সে সাথে সাথে এফ এ চলে যাবে। এই হচ্ছে আসলে দুইটার মধ্যে পার্থক্য। বুঝতে পারলাম? সবাই কি পারবো এই যে ইফ এন্ড দিয়ে যেটা প্রবলেম, সেটা কি আমরা সলভ করতে পারবো? জি স্যার। আচ্ছা, যদি পারি তাহলে হচ্ছে এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আপনাদেরকে বাসায় সলভ করতে হবে, ঠিক আছে? এবং আমি এটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব, এটা অ্যাসাইনমেন্ট আকারে বাসায় প্র্যাকটিস করে আমাকে দেখাতে হবে। কি পারা যাবে? পারা যাওয়া উচিত। যদি এটা বুঝে থাকেন তাহলে পারা যাওয়া উচিত, ঠিক আছে? যাই হোক, আমি পরের টপিকে যাই। ইফ এরর, এই ইফ এরর ব্যাপারটা আসলে কি? আসেন একটু অ্যাভারেজ বের করি। হ্যাঁ, অ্যাভারেজের সূত্র তো আমরা সবাই জানি, তাই না? মনে আছে সেকেন্ড ক্লাসে শিখেছিলাম অ্যাভারেজ। আমি অনেকগুলো সংখ্যার অ্যাভারেজ বের করতে চাই। তো এখানে আছে আসলে তিনটা সংখ্যা। কামালের অ্যাভারেজ কত মার্কস পেয়েছে, তার বাংলা, ইংরেজি, ম্যাথস এর মার্কস আছে। হ্যাঁ, তো আমি এগুলাকে কি করলাম, অ্যাভারেজের সূত্রের ভিতরে রেখে ব্র্যাকেট করে এন্টার দিয়ে দিলাম। তার মানে সে অন এন অ্যাভারেজ গড়ে কত পেয়েছে, 70 পেয়েছে। যদি ড্র্যাগ ডাউন করি, খেয়াল করে দেখেন এটার জন্য 70 এসেছে, এটার জন্য এসেছে, এটার জন্য এসেছে, এটার জন্য এসেছে, এটার জন্য কি কিছু এসেছে? এখানে একটা কি জানি আসলো, তাই না? উদ্ভট একটা এক্সপ্রেশন। বলেন তো দেখি কেন আসলো এটা? কি বলতে ভুলে পারবেন? ড্র্যাগ হয়ে গেছে এরকম, হ্যাঁ হ্যাঁ, ভুলে পড়ে গেছে, মনে ভুলে ওখানে ওই ঘর পর্যন্ত ড্র্যাগ হয়ে গেছে। হ্যাঁ ভুলে হইতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন, এখানেও কিন্তু যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এই সেম সূত্রটা এখানে দেখা যায়। এখন সে কি বলতেছে আসলে, ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, মানে এখানে আসলে ডিভাইডেড বাই 0 কত দিয়ে কতকে ভাগ করবে এইটার ব্যাপারে সে সন্দিহান। তো এটা তো এখানে কিছু নাই, তাই না? এখন ধরেন এরকম না হয়ে যদি এরকম হতো, যেমন এখানে তো নাম্বার আছে, এখানে হচ্ছে তাকে গ্রেড দিছে। ধরেন হচ্ছে গ্রেডে দেয় না অনেক সময় রেজাল্ট, এ বি সি এ, হ্যাঁ, এরকম ভাবে অনেক সময় রেজাল্ট দেয় না। আমাদের ভার্সিটিতে আমরা কিন্তু এই মার্কস পাইতাম না, আমাদের কিন্তু গ্রেড দিত, তাই না? গ্রেড শিট। ধরেন এই যে এখানে আরেকটা জনের নাম দেখি, নাম কি কোথাও হচ্ছে জামাল, না, জামাল তো আছেই। কি দিব নাম বলেন তো দেখি, না আমার নামই দিই, জামাল আশিস। এখানে এখন আমি যদি সেম সূত্র ফালাইতে চাই, হবে? কাজ হবে? কাজ হবে বলেন তো দেখি? জি না। কাজ হবে না। কেন হবে না? কারণ এভারেজ তো বের করার জন্য নাম্বার দরকার, কিন্তু এটা তো নাম্বার না, এগুলো তো টেক্সট। এই টেক্সট তো সে চেনে না, আর এটার যোগ বিয়োগ ভাগ কি করবে? এভারেজের সূত্রটা কি, সব যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেওয়া, কিন্তু এখানে তো এইটা প্রযোজ্য না। তো এই ধরনের যদি কোনো এক্সপ্রেশন এখানে থাকে কিংবা কোনো ইনপুট যদি থাকে, তখন যদি এরকম একটা বিচ্ছিরি টাইপের একটা আউটপুট দেয়, তখন কিন্তু ভালো লাগবে না, এটা কি দিল। ইন দ্যাট কেসে আমরা একটা কাজ করতে পারি, বলতে পারি যে শুরুর দিকে আমি একটা
ফাংশন লিখে দিব যে ইফ এরর, ইফ এরর। ইফ এররের মধ্যে দেখেন আপনার দুইটা সিনট্যাক্স আছে, সেটা কি ভ্যালিউ কমা ভ্যালিউ ইফ এরর। এই ভ্যালুর মধ্যে আমি কি রাখলাম, এই ফাংশনটাকে রাখলাম যে ইফ এরর তুমি এটা দেখো, যদি এইটা তুমি কার্যকর না পাও, যদি এটা তোমার মনে হয় যে না এটা তো এখানে অ্যাপ্লিকেবল না, তখন তুমি কি করো, এটাকে আপনি বলেন যে ধরেন হচ্ছে আপনি লিখে দেন অ্যাভয়েড। মানে যখন এই ফাংশনটা কোন একটা পার্টিকুলার ক্যালকুলেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না, তখন আমি তাকে কি বলবো যে তুমি আমাকে উল্টাপাল্টা কোনো রেজাল্ট না দিয়ে তুমি সেখানে কি বলবা, অ্যাভয়েড বলবা, অ্যাভয়েড। হ্যাঁ, দেখেন রেজাল্ট কি আসছে, অ্যাভয়েড। বুঝলাম? তখন আপনি যখন দেখতেছেন হ্যাঁ রেজাল্ট আসছে বুঝছি, এই জায়গাটা এসে অ্যাভয়েড, ও তার মানে মনে হয় এখানে এটার জন্য এই ক্যালকুলেশনটা অ্যাপ্লিকেবল না, অ্যাভয়েড। আপনি চাইলে যা খুশি তা দেন না, যা খুশি তা দেন, এটা আপনি যা খুশি তা লিখতে পারেন। ধরেন এখানে আমি আমার নাম লিখবো, বুঝছেন? যা খুশি আপনি এখানে লিখতে পারেন। ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই, না বুঝি নেই? এত পরে কি জি, আসবে? বুঝতে পেরেছি। এটা সহজ, একদম সহজ। আপনি যখন এই যে ইফ এরর ক্লিক করবেন, দেখবেন জাস্ট সিনট্যাক্সটা দিয়ে খেয়াল করেন, ভ্যালু কমা ভ্যালু ইফ এরর। মানে ভ্যালুর মধ্যে আপনি যে কোনো কিছু রাখেন, যে কোনো একটা ক্যালকুলেশন রাখেন কিংবা যা তা রাখতে পারেন। যদি এটা স্যাটিসফাই না করলে, যদি না করে তাহলে একটা এরর হওয়ার কথা, তাই না? এটা ভুল। যদি স্যাটিসফাই না করে তাহলে কি বুঝবো, ভুল। আর যখন ভুল হবে তখন আসলে কি বলবে সেটাই সে এখানে জানতে চায়। বাস আমি সেটা বলে দিলাম, ব্যাস ঝামেলা শেষ। পারবো না সবাই? জি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমাদের এক ভাই বলেছিলেন যে অনেকগুলো রেজাল্ট যদি আমরা একসাথে দেখতে চাইতাম তখন আসলে কি হইতো, কিভাবে আমরা করতাম। খেয়াল করে দেখেন তো, এটাকে আমরা বলবো নেস্টেড ইফ। নেস্টেড ইফ, নেস্ট শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? হুম, পাখির বাসা। পাখির বাসা, এক্স্যাক্টলি। তো এখানে আসলে ঘটনাটা হচ্ছে এরকম যে এক পাখির বাসায় আরেক পাখি যখন বা ডিম পেড়ে যায় তখন যা অবস্থা হয় ঠিক এখানে ঠিক তাই অবস্থা হবে। যেমন এক ইফের ভিতরে আমি আরেক ইফকে রেখে দিব, ওইটার ভিতরে আবার আরেক ইফকে রাখবো, বুঝছেন? মানে একটা বক্সের ভিতরে আরেকটা বক্স, আবার ওই বক্সের ভিতরে আরেকটা বক্স, এরকম আর কি সিস্টেমটা। এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে এটার নাম দেওয়া হচ্ছে নেস্টেড ইফ। খেয়াল করে দেখেন এখানে আসলে ঘটনাটা কি দাঁড়াবে। অ্যাপ্লিকেশনটা আমরা দেখি, এখানে অনেকগুলো নাম আছে, প্রতিটা নামের আন্ডারে কি আছে, কিছু মার্কস দেওয়া আছে। আমরা রেজাল্ট দিতে চাই এবং আমরা বলছি, আমাদেরকে বলে দেওয়া হয়েছে যদি কেউ যদি 40-এর চেয়ে বেশি পায়, না স্যার কি বলছি, যদি 40-এর চেয়ে কেউ কম পায় তখন তাকে আমি কি বলবো, ফেল। যদি 40-এর চেয়ে কি হয়, বেশি পায়, তাহলে বলবো তাকে আমি পাস, সে পাস করেছে। যদি সে 60-এর চেয়ে বেশি পায় তখন তাকে আমি বলবো এক্সেলেন্ট। এই হচ্ছে আসলে আমার রেজাল্ট দেওয়ার ক্রাইটেরিয়া। আসেন এবার আমরা ইফ, নেস্টেড ইফ দিয়ে এটার প্রবলেমটা সলভ করি। ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দেওয়ার পর ইফ, ঠিক আছে? ইফ এই সেলটাকে সিলেক্ট করলাম, মানে এখানে যা খুশি তা থাক, আমার জানার দরকার নেই। সেটা যদি কি হয় বলেন তো দেখি, কি হবে? 40-এর চেয়ে যদি ছোট হয়, তাই না? 40-এর যদি ছোট হয় তখন আমি তাকে কি বলবো, ফেল। ধরেন হচ্ছে লিখতেছি এফ, আবার দিচ্ছি কমা, কমা দেওয়ার পর কি আসবে, ভ্যালিউ ইফ ফলস। এখানে আমি বলবো আবারও ইফ। কেন? খেয়াল করে দেখেন, এটা আসলে ভাষাগত ব্যাপারটা আমরা বুঝি। যদি এই সেলটার মধ্যে তুমি যাই পাও তা যদি 40-এর চেয়ে ছোট হয় তখন তুমি তাকে এফ বলো। এখন যদি এটা স্যাটিসফাই না করে তখন তুমি দেখো, যদি এই সেলটার মধ্যেই তুমি এমন কিছু পাও যা 40-এর চেয়ে বড়, যদি তুমি পেয়ে যাও তখন তুমি তাকে কি বলবা, পাস বলবা। আচ্ছা, যদি এরকমও না হয়, যদি এমন কিছু হয় যে এই সেলটার মধ্যে যাই আছে, সরি, হ্যাঁ যাই আছে এই সেলটার মধ্যে
তা যদি হয় 60-এর চেয়ে বড়, তখন তুমি আমাকে কি বলো? সেটাকে তুমি আমাকে বলো এক্সিলেন্ট। ধরেন আমি ই দিয়ে বললাম এটাকে। আর যদি তাও না হয়, তখন তুমি তাকে কি বলবা? ধরেন হচ্ছে 0 বলতে পারি, অথবা এটা না দিলেও কোনো সমস্যা নেই। ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ করার পর আমাদের খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেট আসলে কয়টা শুরু হয়েছে, কয়টা ক্লোজ হয়েছে। একটা শুরু হয়েছে, 2টা শুরু হয়েছে, 3টা শুরু হয়েছে, শেষ করেছি কয়টা? মাত্র একটা। কিন্তু তাইলে রেজাল্ট আসবে না। যতগুলো ব্র্যাকেট শুরু ততগুলোই শেষ হতে হবে। তো খেয়াল রাখা প্রয়োজন, আমাদের প্রথম ব্র্যাকেটটা ব্ল্যাক কালারের ছিল। তার মানে যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক কালারের ব্র্যাকেট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্র্যাকেট দিতে থাকবো। যখন ব্ল্যাক কালারের ব্র্যাকেট পেয়ে যাব, তখন বুঝবো আমাদের ব্র্যাকেট ক্লোজ করা আসলে শেষ হয়েছে। এবার আমি এন্টার দিই। দেখেন 25-এর চেয়ে ছোট, সরি 40-এর চেয়ে ছোট, রেজাল্ট কি দিয়েছে? এফ। ড্র্যাগ ডাউন করি, দেখেন তো দেখি রেজাল্ট কি কি ঠিক মতো দিয়েছে কিনা। 40-এর চেয়ে বড়, পাস দিয়েছে। 60-এর চেয়ে বড়, পাস দিয়েছে। আনসার কি ঠিক আছে? হুম, জি ঠিক আছে। ঠিক আছে, কিন্তু 60-এর চেয়ে বড় হলে তো এক্সিলেন্ট দেওয়ার না কথা। স্যার, এক্সিলেন্ট দেওয়ার কথা না? হ্যাঁ, এক্সিলেন্ট দেওয়ার কথা। তো দিল না কেন? এই ক্ষেত্রে আমাদেরকে একটু অ্যালগরিদমটা বুঝতে হবে। অ্যালগরিদমটা হচ্ছে এরকম, সে প্রথমে দেখে এইটা 40-এর চেয়ে ছোট কিনা। যদি সে পায় তখন সে ফেল দেয়। যদি এটা না পায় তখন সে দ্বিতীয়টাতে যায়। যদি দেখে যে এটা হয়ে গেছে তখন সে পাস বলে বের হয়ে এসে পড়ে, আর পরেরটা সে দেখেই না। যখন এটা পেয়ে যাবে, সে যখন স্যাটিসফাইড রেজাল্ট পেয়ে যাবে, তখন কি তার আর এই কোডটা রান করার দরকার আছে? হ্যাঁ, আর এটা তো মানুষের স্বভাব যে এইটা দেখে ওইটাও দেখে। মানে একটা দোকানে গেলে কি করে, একটা জামা তার পছন্দ হয়েছে, এটা সে হাতে রাখে, মানে এটা তার পছন্দ হয়েছে, পরে আবার ঘুরে পুরোটা আউটলেট আবার ঘুরে ঘুরে দেখে আর কিছু পছন্দ হয়েছে কিনা, কিংবা এটার চেয়ে ভালো কিছু পাওয়া যায় কিনা। কি এটা আমরা করি না সবাই? করি কিনা বলেন, কথা বলেন না। করি। হ্যাঁ, করি। হুম, হ্যাঁ, এটা হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু আমাদের মতো জটিল ভাবে কিন্তু কম্পিউটার চিন্তা করে না। সে যখন সামনে যেটা পায় সেটা যদি সে মনে করে যে হ্যাঁ আমার হয়ে গেছে বাস, তাইলে সে আর এটার জন্য কোনো তাফালিং করে না। কম্পিউটার সহজ সরল, আমরাই জটিল, বুঝছেন? এই জন্য মানুষ কখনো স্যাটিসফাইড হইতে পারে না, কম্পিউটার স্যাটিসফাইড হয়ে যায় আর সে রেজাল্ট দিয়ে দেয়। ঠিক আছে, আমরা আমাদের জীবনকে আসলে কমপ্লেক্স করে ফেলেছি এই উদ্ভট চিন্তা ভাবনা করে, জটিল ভাবে চিন্তা করে। সহজ সরল চিন্তা করার আসলে না মেন্টালিটিটা আমাদের নাই বিধায় আমাদের জীবন সহজ না। কি বলেন, কথাটা কি সত্য না মিথ্যা? হুম, আমি কি মিথ্যা বললাম? কথা বলেন, আরে আজব, আমি মিথ্যা বলে বলেন আমাকে যে তানভীর ভাই আপনি ভুল বলতেছেন। কি জেল জরিমানা হবে নাকি আপনাদের? সবাই চুপ। না ভাই, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি এটা যদি একটা উদাহরণ দিই, খেয়াল করে দেখেন। এই যে আমরা আমরা খাইতে সবাই ভালোবাসি, কিন্তু আমাদের কিন্তু দেখেন জীবনটা অনেক কঠিন হয়ে গেছে। জীবন আমরা আমাদের জন্য সময় কেন খুঁজে পাই না? কারণ হচ্ছে আমরা যখন ভাতের ব্যবস্থা হয় তখন চিন্তা করি যে আমাদের পোলাও মাংস খাওয়া দরকার। স্যাটিসফাইড না আমরা, আরো পরিশ্রম করি সারাদিন, টই 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 করে ঘুরছি 2টা টাকা ইনকাম করার জন্য, পোলাও মাংস খাবো। পোলাও মাংস খাওয়া শেষ, তখন আর ঘরের পোলাও মাংস ভালো লাগে না, তখন বাইরেরটা গিয়ে খাওয়া লাগে। ওই চাহিদার কোনো শেষ নাই। তো জীবন আসলে কঠিন হয়ে যায়। তারপর দেখেন সারা দিন পরিশ্রম করতেছি আমরা, দিন শেষে আমাদের জন্য কোনো সময় আর অবশিষ্ট নাই। ঠিক আছে, তো যাই হোক, এটা অনেক অনেক তাত্ত্বিক কথাবার্তা হয়ে গেল, অনেক মানে ভিতরের কথাবার্তা। দরকার নেই, আমরা এখন এক্সেল শিখি আগে। খেয়াল করে দেখেন, এক্সেল সহজ সরল বিধায় সে যা পেল তার উপর খুশি হয়ে গিয়ে সে রেজাল্ট দিয়ে দিল, সে তৃতীয়টার চেকই করলো না। ঠিক আছে, এখন এমন করলে তো হবে না, আমাদের তো এই 60-এর উপরে কেউ আছে কিনা তাকে জানতে হবে, সেটাও দেখতে হবে। তা আমি যদি উল্টা করে দিই এই বিষয়টাকে, বলেন তো তাহলে হবে না? প্রথমে সে আগে দেখবে 60 কিনা, কিংবা 60-এর বড় কিনা। যদি সে পায় তখন সে এক্সেলেন্ট দিবে, না হলে সে চলে যাবে এটা 40-এর চেয়ে বড় কিনা। যদি 40-এর চেয়ে বড় পায় তখন সে কি দিবে?
পি দিবে, তারপর দিবে সে, দেখবে সে এটা 40-এর চেয়ে ছোট কিনা এবার, কারণ 40-এর চেয়ে ছোট তো যে কোনো ডিজিট হতে পারে, তো সবগুলোকে সে তখন এফ ডিক্লেয়ার করে দিবে। বুঝতে পারছি? এই ক্ষেত্রে সবসময় এটার জন্য একটা মানে এটা কি বলবো, এটা টেকনিক যে সবসময় আপনি উল্টা করে চিন্তা করবেন। 40 থেকে না গিয়ে আপনি 60 থেকে চিন্তা করবেন, বড় থেকে চিন্তা করবেন, তখন দেখবেন যে সিকোয়েন্সিয়ালি সে কাজটা করতে পারবে। যেমন আমি এগুলোকে ডিলিট করে দিয়ে সেম কাজটা আমি উল্টা ভাবে করি। আসেন, ইকুয়াল দিচ্ছি, বলছি ইফ, ইফ দেওয়ার পর কি করব, এই সেলটার মধ্যে যে আছে যাই আছে তা যদি হয় 60-এর চেয়ে বড়, তাই না, তখন দিচ্ছি তাকে কমা, সে চেক করবে এটা 60-এর চেয়ে বড় কিনা। যদি এটা না মানে এটা যদি সে পেয়ে যায় তখন তাকে কি বলছে, সে এক্সিলেন্ট ডিক্লেয়ার করছে। যখন সে এটাকে না পেল তখন সে কি বলছে, ইফ দেখো যদি যে এই সেলটার মধ্যে যা আছে তা যদি হয় কি 40-এর চেয়ে বড়, হ্যাঁ, যদি এটা সে পেয়ে যায় 40-এর চেয়ে বড়, তখন তাকে কি বলবো আমরা, পাস বলবো। আবারও বলছি, ইফ যদি এই 40-এর চেয়ে বড় কোনো ডিজিট না পাওয়া যায় এবং তা যদি হয় 40-এর চেয়ে ছোট, তখন তাকে কি বলবো আমরা, কথা বলে না, ফেল বলবো। এবার খেয়াল করে দেখেন সিনট্যাক্সটা বুঝি, একটা ডিজিট সে দেখবে, সেটা দেখবে সে 60-এর চেয়ে বড় কিনা, যদি পেয়ে যায় তখন সে কি বলবে, এক্সিলেন্ট বলবে। যদি সে এটাকে দেখে যে না 60-এর ভিতরের কোনো কিংবা বড় কোনো ডিজিট পাওয়া যাচ্ছে না, তখন সে জাম্প করে কোথায় চলে যাবে, দ্বিতীয় লজিকটাতে চলে যাবে, দেখবে যে এটা এখন 40-এর চেয়ে বড় কিনা, যদি 40-এর চেয়ে বড় পায় তখন সে পাস বলতেছে। যদি এটাও স্যাটিসফাই না করে তখন সে জাম্প করে চলে যাচ্ছে কোথায়, 40-এর নিচে কিনা। সেটা যদি -40ও হয় তখনও তো সেটা 40-এর চেয়ে নিচেই, তাই না, কি বলেন? জি। সাথে সাথেই সে এফ ঘোষণা করতেছে। তার মানে আমরা কিন্তু আসলে সকল ডিজিট, দুনিয়ার সকল ডিজিটকে এই ইকুয়েশনের ভিতরে কিন্তু ফেলে দিতে পারলাম। 60-এর চেয়ে বড় সেটা 1 লক্ষ হতে পারে, 2 লক্ষ হতে পারে, 3 লক্ষ হতে পারে, প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আবার 40-এর নিচে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। কি বলেন? তাহলে তো সবকিছু ডিক্লেয়ার হয়ে গেল। এখন আমি যদি এখানে লিখি, যেমন আমি যদি এখন এটাকে ড্র্যাগ ডাউন করি, দেখেন রেজাল্ট ঠিক মতো আসবে। শুধু তাই না, আমি যদি এখন এখানে ধরেন এই জায়গায় ফেল এসেছে, তো আমি এটাকে এখন লিখবো যে 25, যত খুশি দেন না, যত জিরো খুশি দিতে পারেন দেন, কি আসতেছে, এক্সিলেন্ট আসতেছে। কারণ কি, এই ডিজিটটা কি 60-এর চেয়ে বড়। বুঝছেন? সে এখন চিন্তাছে 60-এর চেয়ে বড় কিনা, শুধু বড় হইলেই সে এক্সিলেন্ট। বুঝতে পারলাম? বুঝতে পারলাম কিনা, না জি স্যার। পেঁচায় গেল ব্যাপারটা? না, ঠিক জি হয়েছে স্যার, এখন। বুঝছি। ঠিক আছে, যদি বুঝে থাকি তাহলে এটাও আপনাদের জন্য হোমওয়ার্ক। বুঝতে পারছেন? এটা হোমওয়ার্ক। এখন ঘটনা হচ্ছে যে দাঁড়ান 1 মিনিট, এখানে আরেকভাবে কাজটা করা যায়। বুঝছেন? আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে আমি একটা আচ্ছা এটা আমি করে দিই। আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। সেটা হচ্ছে যে ওই যে গ্রেডিং পলিসিতে আমরা যেভাবে করি না, গ্রেড করা, রেজাল্টের গ্রেড করা, এটার একটা হোমওয়ার্ক আপনাদের আজকে থাকবে। ওটার সাথে থাকবে হচ্ছে এই যে এই দুইটা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ইফ এর ভিতরে ইফ দিয়ে এতক্ষণ ধরে কাজ করেছি। আচ্ছা, ওইটা দেখানোর আগে আমি এটা সলভ করে দিই আপনাদেরকে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যারা বুঝেন নাই তাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে। খেয়াল করে দেখেন তো প্রবলেমটাতে কি বলা হচ্ছে। বলছে যে প্রফিটটা যদি 15,000-এর চেয়ে বেশি হয়, তাই না? প্রফিটটা যদি 15,000-এর চেয়ে বেশি হয় তখন আমরা তাকে কি বলবো, গুড বলবো। আদারওয়াইজ কি বলবো, ব্যাড বলবো। আবারও বলছি আমি যে 15,000-এর চেয়ে বেশি থেকে আমরা গুড বলবো, সেটা তো ঠিক আছে, কিন্তু যে সেটা যদি আবার 20,000-এর চেয়ে বেশি হয় তখন তাকে আমরা বলবো ভেরি গুড।
তাহলে এখন আমাকে বলেন তো আমরা কিভাবে এটা করব? কে বলতে পারবেন? ইফ দিলাম, তারপর কেউ কি পারবেন আমাকে গ্রেটার help দেন করতে? 20,000 হ্যাঁ হ্যাঁ সিলেক্ট যেটা করতে হবে। হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, ধরেন C24 সেলকে সিলেক্ট করলাম, তারপর উম, আগে গ্রেটার দেন 20,000 হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, আগে 20,000, উল্টা 20,000 যাব, বড় থেকে যাব, হ্যাঁ 20,000, তারপর যদি 20,000 হয় তাহলে কি বলবো তাকে আমরা? ভেরি গুড। ভেরি গুড, ধরেন হচ্ছে তারপর কি VG করবে? লিখলাম, হ্যাঁ তারপর তারপরে আরেকটা কমা দিতে হবে আগে, হ্যাঁ এখানে কমা, কমা দিতে হবে, কমা দিয়ে 15,000। না না আবার ইফ দিতে হবে, আচ্ছা ইফ দিতে হবে, হ্যাঁ ইফ দেওয়ার পর ইফ দিয়ে আবার আহ, আবার ওই সেম সেলটাকে সিলেক্ট করব, করবো, হ্যাঁ হ্যাঁ সিলেক্ট সিলেক্ট করে গ্রেটার দেন গ্রেটার দেন 15,000। এক্স্যাক্টলি 15,000, তারপর কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে জি। ওকে জি লিখলাম, তারপর তারপর আবার কমা দিব, কমা দিয়ে ইফ দেব, ইফ দিলাম, ইফ দিয়ে ব্র্যাকেট ব্র্যাকেট আবার সিলেক্ট করে উইদিন ব্র্যাকেটে রাখবো ব্যাড বি। না না সেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে কি ইকুয়েশনে ফেলাবো? লেস দেন 15,000। হ্যাঁ লেস দেন 15,000, ঠিক আছে, অথবা এই জায়গাটাতে আর কিছু না রাখলেও হতো, আর ইকুয়েশন যদি না রেখে আমি আগে এটা শেষ করি, লেস দেন 15,000 দিয়ে তখন আমি যদি তাকে বলতাম যে তুমি তাহলে আমাকে কি বলো, এটাকে বি বলো, হ্যাঁ বি বলে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিতাম তাইলে যেই কথা হইতো, এখন সরাসরি যদি আমি এখন কি বলি বি বলে দেই ও ইফ না দিয়ে, তাতেও কিন্তু কাজ হয়ে যাবে। কেন? 15,000 থেকে বড় যদি হয় তখন তাকে আমরা ট্রু এর জন্য কি বলছি? জি বলছি। আর ফলস মানে কি? যে এগুলো কোনো কিছুই যদি প্রমাণিত না হয় তখন সরাসরি তো এটা বোঝা গেল যে এর বাকি বাদ বাকি যা আছে সবই তো ফলস, তাই না? তার জন্য আমরা সরাসরি বললাম বি, যা আছে বাকিগুলোকে সব বি ঘোষণা করে দাও, ঠিক আছে, এন্টার দেই, দেখেন বি চলে আসছে, কারণ কি এটা 60 এর সরি 20,000 এর চেয়ে ছোট, কিন্তু 15,000 এর চেয়ে ছোট, এবং 15 সরি সরি এটা কি ব্যাড বলছি, আর কি। 20,000 এর চেয়ে বড় না, 15,000 এর চেয়ে বড় না, কিন্তু 15,000 এর চেয়ে ছোট অবশ্যই, সাথে সাথে ব্যাড ঘোষণা করা হচ্ছে। হুম, পরের রেজাল্ট গুলো দেখি তো ঠিক আছে কিনা, রেজাল্ট গুলো কি ঠিক আছে দেখেন তো, ঠিক আছে তো দেখা যাচ্ছে। ঠিকই আছে রেজাল্ট, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝলাম নেস্টেড ইফ দিয়ে কিভাবে কাজ হয়। সবাইকে বুঝতে পেরেছি কিনা? জি স্যার বুঝতে পারছি। জি। আচ্ছা, কঠিন লাগলে বলবেন, হ্যাঁ আবারও বলবো। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন তো নেস্টেড ইফ এই সেম জিনিসটাই আমরা আবার অন্যভাবে একটু করবো, একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ইফস, আর একটু অ্যাডভান্স, অ্যাডভান্স হলেও কাজটা সহজ, আগের চেয়ে কাজটা সহজ। কাজটা কিভাবে সহজ? আমরা যেমন বারবার ইফ ব্যবহার করেছি, এবার আমরা আর বারবার ইফ ইউজ করব না, বুঝছেন? এবার আমরা একবার ইফ লিখবো, খেয়াল করে দেখেন, একবার ইফ লিখবো যে, কিন্তু আমাদের তো লজিক অনেকগুলো, তাই না? তার জন্য আমরা কি করলাম, ওই ইফের সাথে একটা এস যোগ করে দিলাম, ফাংশনটার নাম হচ্ছে ইফস। সিলেক্ট করার পর দেখেন তো কি বলছে, লজিক্যাল টেস্ট 1 সিলেক্ট করি, এই সেলটাতে যে আছে যাই আছে তা যদি হয় 60 এর উপরে, তখন এটা যদি সত্য হয় তখন তাকে আমি কি বলবো, এই ভ্যালিউ ইফ ট্রু 1 মানে ফার্স্ট লজিকের জন্য আমার রেজাল্টটা দিতে হবে। কমা দেওয়ার পর আবার কি বলছে, লজিক্যাল টেস্ট 2 মানে বারবার কিন্তু আমি লজিক সেট করার এখানে সুযোগ পাচ্ছি। সিলেক্ট করছি, এই সেলটার মধ্যে যাই আছে তাই যদি হয় কি
40-এর চেয়ে বড়, তখন আমি তাকে কি বলবো? পাস বলবো, কমা দিব। আবার বলছি এখানে যাই আছে তা যদি হয় 40-এর চেয়ে ছোট, তখন আমি তাকে কি বলবো? ফেল বলবো। ব্রেকেট ক্লোজ, একটা ব্রেকেট দিয়েছি শুরুতে এবং শেষেও একটাই ব্রেকেট, এন্টার দিচ্ছি, ব্যাস। দেখেন তো রেজাল্টের কি কোনো বৈপরীত্য আছে? না স্যার, সেম। একদম সেম। একটা মিনিট, কে আসলেন এত পরে? রেজাল্টের কিন্তু কোনো বৈপরীত্য নাই। তার মানে আমরা কি বুঝলাম? যে কোনটা সহজ? এটা অপেক্ষাকৃত সহজ, তাই না? বারবার ইফস ব্যবহার করার চেয়ে একবার ইফস ব্যবহার করে বা আপনি যদি জাস্ট স্টেটমেন্টটা লিখে ফেলতে পারেন, তাইলে কিন্তু একদম কাজ শেষ, তাই না? এটা বুঝছেন কিনা এখন বলেন, না আবার বলবো? কি সবাই কি বুঝতে পারছেন? চুপ কেন? চুপ থাকলে তো বুঝি না, কথা বলে না। হায় রে আল্লাহ। আগের গুলাও কি আমরা ইফস দিয়ে করতে পারি না? যেটা সবগুলা আগের গুলো, আগের যেগুলো সলভ করছিলাম, ইফস, মানে কিছুক্ষণ আগে, হ্যাঁ ইফস দিয়ে, যেটা মানে ইফের বদলে ইফস করতে পারি না? পারি। যদি আমরা একটা কিছুকে জাজ করার জন্য বারবার যদি আমার কোনো স্টেটমেন্ট চেক করা লাগে, তখন আমি ইফস ইউজ হুম। করব। কিন্তু এই যে এখানে যখন করেছিলাম তখন কি বারবার ইফের কোনো ইস্যু আছে? না তখন না, তখন তো একটা, হ্যাঁ। একটাই। শুধু এই ক্ষেত্রেই আমি বারবার সরি এই ক্ষেত্রে আমি বারবার একটা একটা জিনিসকে বারবার আমি চেক করছিলাম যে এটা কি এইটা নাকি ওইটা নাকি ওইটা নাকি ওইটা, যদি এইটা হয় তাহলে এইটা বলো, যদি ওইটা হয় তাহলে ওইটা বলো। হ্যাঁ, এরকম সেক্ষেত্রে বলছিলাম। তখন আমি ইফস ইউজ করেছি অথবা বারবার ইফ একটার ভিতরে একটা ইউজ করেছি, দোনোটাই ঠিক আছে, বুঝছেন? মাল্টিপল অপশন থাকলে ইফস ইউজ করব না? এক্স্যাক্টলি একটা ঘটনা বোঝেন, এটার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু একাধিক হতে পারে। এভাবে বলি আপনাকে, একটা নাম্বারকে জাজ করে আমি আমার সামনে অনেকগুলো রেজাল্টকে রেখেছি, তাই না? কারণ 3টা রেজাল্টের মধ্যে যে কোনো একটা হতে পারে, তখন আমি এরকম বারবার ইফ ব্যবহার করব। বুঝতে পারছি? বুঝি নাই মনে হয়। আচ্ছা, বুঝছি কিনা বলেন, কে বুঝেন না এটা বলেন। বুঝছেন? সবাই বুঝছেন? আর একটু বলেন ভাই, যে মানে কখন ইফ এক্স্যাক্টলি ইউজ করবো আর কখন ইফস ইউজ করব? আচ্ছা আমি আপনাকে এইভাবে বলি, যখন আপনার সামনে শর্ত একটাই এবং ওই শর্তটা বাস্তবায়িত হলে উত্তর একটাই, হুম, উত্তর একটাই হবে, মানে সত্যের জন্য, আমি মিথ্যার জন্য চিন্তা করব না, বুঝছেন? ওটা যদি স্যাটিসফাই করে তখন উত্তর একটাই হবে, তখন আমি নরমালি ইফ ব্যবহার করব। কিন্তু যদি আমার সামনে এরকম থাকে যে একটা বিষয়কে আমি জাজ করব অনেকগুলো লজিক দিয়ে, বুঝছেন, এবং প্রতিটা লজিক যদি স্যাটিসফাইড হয় তখন তার জন্য আলাদা আলাদা উত্তরও হবে, বুঝতে পারছি? যেমন আমি যখন ইফ এন্ড দিয়ে কাজ করতেছিলাম, সরি, তখন আমি কিন্তু এই যে এইটাকে জাজ করেছি, এটাতে আলাদাভাবে জাজ করেছি, কিন্তু উত্তর কিন্তু একটাই, এ, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন তো, এইটাকেই বারবার বিভিন্ন লজিক দিয়ে জাজ করছি এবং তার জন্য আবার আলাদা আলাদা রেজাল্ট হচ্ছে, বুঝেন নাই? ঠিক আছে। বারবার একটা জিনিসকেই কিন্তু দেখেন D8 মানে একটা বিষয়কে বারবার আমরা বিভিন্ন জিনিস দিয়ে চেক করছি এবং প্রতিটা জিনিস স্যাটিসফাইড হলেই আবার আলাদা আলাদা রেজাল্ট শো করবে। যদি এটা হয় তাহলে এটা বলবো, যদি এটা স্যাটিসফাই হয় তাহলে আবার P বলবো, যদি এটা স্যাটিসফাইড হয় তাহলে আবার F বলবো। হ্যাঁ, আলাদা আলাদা ব্যাপার হবে। তখন আমরা এই নেস্টেড ইফটা ব্যবহার করতে পারি, নেস্টেড ইফ ব্যবহার করতে পারি, আবার সরাসরি ইফস ব্যবহার করতে পারি, দোনোটাই একই রকম রেজাল্ট দিবে। এটাই বলছিলাম স্যার, যে এটা কি ইফস বা এরকম মানে দুইটাই করতে পারবো তাহলে, না? হ্যাঁ, দুইটাই করতে পারবো। আপনি নেস্টেড ইফ দিয়েও করতে পারেন, ইফস দিয়েও করতে পারেন, দোনোটা ইফস সেম দিয়ে সেম করতে রেজাল্ট পারবো। দিবে। ঠিক আছে। ঠিক আছে? এই
তাহলে এটা তো আমরা পারবো, তাহলে বোঝা গেল। এবার তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখি, একই রকম প্রবলেম, হ্যাঁ একই রকম, যদি শুধু এখানে একটা নতুন জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব, নতুন আইডিয়া নিব আর কি, বাট সলিউশনটা সেম। আচ্ছা একটু ব্রেক নিয়ে নিব নাকি? হ্যাঁ না স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টিনিউ না একটু করি। ব্রেক নিন, হ্যাঁ হ্যাঁ কি বলেন? ব্রেক নিলে মানে একটু ভালো হয়। ব্রেক নিব, একটাই তো টপিক বাকি আছে, একটা টপিক বাকি আছে। শেষ করে ফেলি ভাইয়া। আচ্ছা শেষ করে ফেলি, হ্যাঁ 10-15 মিনিট লাগবে, শেষ করে ফেলি, তাতে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা খেয়াল করে দেখেন তো এখানে কি বলা আছে। ধরুন হচ্ছে একটা প্রবলেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমান, গালিব, রোহিত। আবার আমান, গালিব, রোহিত, মানে এক নাম বারবার ঘুরে ফিরে আসছে এবং প্রতিটা নামের প্রতিবারই একটা সেলস অ্যামাউন্ট বলছে, তাই না? মানে প্রতিটা ডেটে ধরুন 1 তারিখে হচ্ছে আমান সেল দেখিয়েছে 1000 টাকা, আবার 2 তারিখে গালিব সেল দেখিয়েছে এত হাজার টাকা, 3 তারিখে রোহিত দেখিয়েছে 1000 টাকা, আবার 4 তারিখে আবার আমান এত টাকা দেখিয়েছে, 5 তারিখে গালিব এত টাকা দেখিয়েছে। এইভাবে আর কি একটা ডেটা রেডি করা আছে। এখন তারা যা সেল করেছে তার উপর তাদেরকে একটা কমিশন দেওয়ার কথা। এবং ঘটনা হচ্ছে আমান আবার বয়সে মানে সিনিয়র, জবের ক্ষেত্রে সে সরি আমান হচ্ছে জুনিয়র, তাই তার কমিশনটাও কম, 10%। গালিব হচ্ছে তার চেয়ে আবার একটু সিনিয়র, তাই হচ্ছে তার কমিশনটা একটু বেশি, 25%। রোহিত হচ্ছে এখানে সবচেয়ে বড়, সবার আগে জয়েনিং ছিল তার, কাজেই তার হচ্ছে 30%। এইভাবে, হ্যাঁ তখন তাহলে আমরা কিভাবে এটা করব বলেন তো দেখি? এটাও নেস্টেড ইফ দিয়ে করব। কিভাবে করব আসেন দেখি। ইফ এই সেলটা যদি কি হয়, আমান হয়, সরি আমান হয়, তাহলে এই ভ্যালু ইফ ট্রু এর মধ্যে কি বলবো, যে তাহলে তার সেলস অ্যামাউন্টের সাথে গুণ দিতে হবে 10%। বুঝতে পারছি? কমা যদি এই সেলটা কি হবে, গালিব যদি হয়, গালিব। কমা তাহলে তার সেলস অ্যামাউন্টের সাথে গুণ হবে 25%। আবার ইফ এই সেলটা যদি রোহিত হয়, তাহলে কি করবে, সেলস অ্যামাউন্টের সাথে গুণ হয়ে যাবে 30%। আমার স্টেটমেন্ট ক্লিয়ার? এবার আমি ব্র্যাকেট ক্লোজ করতে থাকবো, 3টা ব্র্যাকেট শুরু, 3টা ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিলাম, দেখেন চলে আসছে। আমানের জন্য কত ছিল, 10%, দেখেন 1000 টাকার 10% কত, 100 টাকা, দেখেন উত্তর চলে আসছে, দেখছেন? বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে কিনা বলেন না? তানভীর ভাই আরেকবার একটু রিপিট করলে সুবিধা হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা কি আমরা ইফস দিয়ে করতে পারতাম না? ইফস দিয়ে করলে ভেজাল হতো, বুঝছেন? ইফস আবার সব সময় প্রযোজ্য না, তবে করতে পারতাম, ইফস দিয়েও করতে পারতাম, হ্যাঁ সমস্যা নাই, ইফস দিয়েও আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমরা ভাই, এখানে একটা ব্যাপার, এখানে যে আপনি সেলস অ্যামাউন্ট 1000 এটাই কিন্তু মানে সবচেয়ে কম, এই জন্যই কি আপনি 1000টা ধরবো? না, আমি তো প্রথমটা ধরে যা মানে প্রথমটার জন্য করব, তারপর তো আমি খালি ড্র্যাগ ডাউন করতেছি, ব্যাস, তারপর তো আমার সবগুলোর জন্যই চেঞ্জ মানে ইয়া হয়ে যাবে। প্রথমটাই ধরবো, মানে বড় হোক বা ছোট হোক। হ্যাঁ কিছু যায় আসে না, আপনি এটা ধরে করেন না, এটা ধরে সমস্যা কি জানেন, আপনি যখন টান দিবেন তখন তো উপরে ধরে টান দিতে পারবেন না, মানে আপনি এটার জন্য করছেন, উপরের গুলো তো আপনার বের করা দরকার, তাই না? হুম হুম
এই জন্য আমি উপর থেকে শুরু করছি কাজ, যে সে উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে যে চেক করতে থাকবে। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আমি কি জি, করব জি। এখন, আবার ইফ লিখব। ইফ এই সেলটার মধ্যে যে আছে যা আসে আমার জানার দরকার নেই, কিন্তু সে যদি হয় আমান। এবার আমি একটু উল্টা ভাবে করি, হ্যাঁ, আমি আমান আর লিখবো না। আমান আমি কোন একটা সেল থেকে সিলেক্ট করলাম, বুঝছেন? অবশ্যই আমি তখন এটাকে কি করব, লক করে দিব। তাহলে আমি যখন নিচে নামবো তখন সেও তো নিচে নামতে শুরু করবে, তখন তো সে আমানকে আর খুঁজেই পাবে না। বুঝেন নাই? কথাটা মনে হয় বুঝাইতে পারিনি। তার মানে কোন সেল যদি আমি সিলেক্ট করি স্যার তখন বুঝতেছি। সেটা ফিক্স করে দিতে হবে, লক করে এক্স্যাক্টলি দিতে হবে। এক্স্যাক্টলি যখন আমি এই আর আমানকেই যদি চাই, আমি এখানে যদি আমি আমান লিখতাম তাহলে আর এটা লক করার দরকার ছিল না। দরকার ছিল না। ছিল? না না ছিল না। এটাই বলতেছি যে আমান যখন লিখবো তখন তো আমানই এখানে ফিক্সড। মানে আমান ছাড়া এখানে কেউ না আসবে আর না। কেউ নাই। যে যখন আমি কোন এটাই। সেলকে সিলেক্ট করব, আমি নামবো সেও নামবে, আমি নামবো সেও নামবে। আমি যখন নিচে নামতে থাকবো তখন হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে সে নিচে নামা কোথায় যে চলে গেছে আল্লাহই ভালো জানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। এখানে কলাম এবং রো দুটাই ফিক্সড করা হয়েছে। হ্যাঁ, কলাম রো দুইটাই ফিক্সড করে দিছি। ঠিক আছে? তারপর দিচ্ছি তানভীর ভাই আরেকটা প্রশ্ন, এই আমান বা নামগুলি সবগুলি তো ক্যাপিটাল লেটারে আছে, এখানে যদি স্মল লেটারে থাকতো তাহলে কি ওই কি বলে লজিক্যাল টেস্টে কি ধরতে পারতো? না, ধরতে পারতো না, কেস সেনসিটিভ না। তো করে দিলে ভালো। আমার ঠিক এক্স্যাক্টলি মনে আসতেছে না যে আসলে কেস সেনসিটিভ কিনা। মনে হয় না কেস সেনসিটিভ। আসুন তো একটু চেক করি, হ্যাঁ, একটু চেক করি। ভুলে গেছি আসলে। প্র্যাকটিস প্র্যাকটিস এমন এক জিনিস, একটু এদিক সেদিক হইলে উল্টা পাল্টা হয়ে যায়। আচ্ছা, এটার জন্য এতটুকু যথেষ্ট। হ্যাঁ, কেস সেনসিটিভ না, ঠিকই দেখছেন, জি, ধরে ফেলছে। কেস সেনসিটিভ না। আচ্ছা, যেভাবে করতে নিয়েছিলাম ওইভাবে করি, হ্যাঁ। আমি এই সেলটার মধ্যে চেক করব যে এটা আমান কিনা, এবং এটাকে আমি কি করলাম, লক করে দিলাম, কমা দিচ্ছি। কমা দেওয়ার পর বলবো যে যদি এটা আমান হয়, মানে এই সেলের সাথে যদি এই সেলের কন্টেন্ট যদি মিলে যায়, তখন আমি আমি কি বলবো, এটার সাথে গুণ দিব কি 10%, তাই না? আবার 10% কে আবার লক করে দিব, দিচ্ছি আবার কমা। বলতেছি যে এবার দেখো ইফ যদি এগুলো না মিলে, তখন দেখতে হবে কি এই সেলটার মধ্যে যা আছে তা দেখতে হবে গালিব কিনা। হ্যাঁ, গালিবটাকে লক করে দিলাম, কমা। যদি গালিব হয়ে যায় তখন তার সেলস অ্যামাউন্টের সাথে গুণ দিতে হবে 25%। আরে 25%। আবারও বলছি, যদি এটাও না হয় তখন আমি চেক করব যে এই সেলের মধ্যে যা আছে তা কি রোহিত কিনা। রোহিতকে লক করে দিলাম। যদি রোহিত হয় তখন কি করব, তার সেলস অ্যামাউন্টের সাথে গুণ দিব কত, 30%। এবং এটাকেও লক করে ব্র্যাকেট ক্লোজ করতে থাকলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শেষ ব্র্যাকেটের রং কালো না আসে। এন্টার দিচ্ছি, দেখেন রেজাল্ট চলে আসছে। এবার বাকিগুলোর জন্য বের করি, দেখেন একদম অ্যাকিউরেটলি উত্তর চলে আসছে। কি বুঝতে পারছি সবাই? জি জি। স্যার। সহজ, একদম সহজ। এখন একটু যাদের গোলমেলে লাগছে তাদের জন্য ওই একটাই কথা, প্র্যাকটিস। একটু নিজে নিজে যখন ঘাটবেন না, তখন দেখবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আমি সারা দিন বুঝাতে পারবো, কিন্তু আপনার মাথায় হয়তো ঢুকবে নাও ঢুকতে পারে আজকের জন্য, কারণ ওই যে প্র্যাকটিসটা হয়তো হচ্ছে না আর কি। ঠিক আছে? আবার যারা হচ্ছে আজকে এই প্রথম ইফ এর ক্লাসগুলো প্র্যাকটিস করে আসেন নাই, তাদের জন্য এটা একটু বেশি কমপ্লেক্স লাগলেও লাগতে পারে। ঠিক আছে? এজন্য প্র্যাকটিসের কোনো বিকল্প ছিল না। ঠিক আছে? আমি মনে করি যে এগুলো আপনারা পারবেন এখন। যদি না পারেন, অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা একটু প্র্যাকটিস করেন, ভিডিওটা আবার একটু দেখবেন, দেখে নিজে একটু প্র্যাকটিস করবেন এবং অ্যাসাইনমেন্টটা করবেন। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয় তাহলে পরবর্তী ক্লাসে আমি আবার দেখাবো। ঠিক আছে?
স্যার অ্যাসাইনমেন্ট কি ছিল? আমি আসলে ফার্স্টের দিকে থাকতে পারি নাই তো। অ্যাসাইনমেন্ট আমি দেইনি, অ্যাসাইনমেন্টটা দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে ওই যে গ্রেডিং পলিসি আছে না, গ্রেডিং পলিসি, আমি ওটা অনেকগুলো নাম্বার দিব, তারপর বলবো এত থেকে এত পাইলে এ, অত থেকে অত পাইলে বি, এত থেকে এত পাইলে সি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। এরকম হবে আর কি। তো নেস্টেড ইফ ব্যবহার করে আপনি ওটা সলভ করবেন। একবার নেস্টেড ইফ ব্যবহার করে সলভ করবেন, আরেকবার হচ্ছে ইফস ব্যবহার করে সলভ করবেন। দুই ভাবেই সলভ করতে পারবেন। হ্যাঁ, দুইটাই জি, করতে জি, হবে জি। আসলে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে? স্যার আজকে কি প্রেজেন্টেশন হয়ে গেছে কি? না, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স নাকি? অ্যাটেন্ডেন্স নেই, মনেই ছিল না। আচ্ছা, রেকর্ড তো আছে? হ্যাঁ, 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 রেকর্ড আছে। আচ্ছা, লাস্ট ক্লাসে মনে হয় আমরা অ্যাটেন্ডেন্স নেই নাই, তাই না? হুম, স্ক্রিনশট নিয়ে রাখছিলেন। স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। ঠিক, ঠিক। আচ্ছা, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, তাই না? ষষ্ঠ ক্লাস। আচ্ছা, ভালো কথা। পঞ্চম ১, ২, ৩, ৪ কি করে রাখছি এগুলা? দেখছেন কি অবস্থা? করুণ অবস্থা আমার, আল্লাহ। ৫ আচ্ছা, আজকের তারিখ কত? ১৯ তারিখ। হুম। একটু কাইন্ডলি বলবেন কি, আমাকে একটু কোঅপারেট করেন তো। আচ্ছা, হ্যাঁ। কোঅপারেট করেন, সেটা হচ্ছে নাজমুল এইচ মাসুদ ভাই আছেন? নেই। তাসনিম ফেরদৌস ম্যাম আছেন? জি ভাইয়া, ঠিক আছে। জি আছে। তারপর হচ্ছে রিয়াজ উদ্দিন ভাই আছেন? জি আছি। তারপর হচ্ছে নাইম আব্দুল্লাহ আছেন? তারপর জিন্নাতুন নিসা ম্যাম আছেন? ফায়রুজ রহমান ম্যাম আছেন? ফায়রুজ রহমান, উনি তো ছিলেন, আমি ওনাকে দেখেছি। স্যার আছি। হ্যাঁ, এই যে। স্যার আছি। হ্যাঁ, জি, 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 ধন্যবাদ। তারপর হচ্ছে গিয়ে সাইদ জুনায়েদ মুস্তাফা আছেন? জি ভাই আছি, তানভীর ভাই। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে রাশেদুল করিম আছেন? জি আছি। ঠিক আছে। তারপর হচ্ছে শাহনাজ বেগম আছেন? জি আছি। জি, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে মোস্তাফিজার রহমান ভাই আছেন? তারপর হচ্ছে মিন্টু হোসেন ভাই আছেন? জি, জি স্যার আছে। তারপর হচ্ছে শামীম আহমেদ ভাই আছেন? জি আছি ভাই। ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তানভীর হাসান ভাই আছেন? জি স্যার আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে পলাশ কুমার ভাই আছেন? জি আছি। আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে টিপু ভাই আছেন? টিপু চৌধুরী ভাই? নেই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, আরেকটা বিষয় সবাইকে একটু অবগতি করি মধ্যে আমরা এখন থেকে ক্লাস শুরু করব ৯:৩০টায়। হ্যাঁ, কোনো সমস্যা আছে কারো? ৯:৩০টায় শুরু হলে? না, আচ্ছা, ৯:৩০টায় শুরু আমার করব। নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে ৯:৩০টায় শুরু হবে এখন থেকে ক্লাস। তো কয়টা পর্যন্ত হবে তাহলে ভাইয়া? 11টা? 11টা। একটু ডিপেন্ড করে, আপনাদের যদি পড়া শেষ হয়ে যায় তাহলে আগে শেষ হয়ে যাবে। ৫-১০ মিনিট আগে হয়তো শেষ হয়ে যাবে। কষ্ট হয়ে যাবে নাকি? একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন বাকিরা সবাই যদি এগ্রি করে তাহলে সমস্যা নাই। আমি আসলে কেন একটু বেশি সময় নিতে চাচ্ছি, আমি একটা জায়গায় জয়েন করেছি, তো সেইখানে আসলে আমার বের হয়ে আসতে, কাজ গুছিয়ে আসতে আসতে একটু ঝামেলা হয়ে যায়, যার কারণে দেখা যায় যে আমি ম্যাচ করতে পারি না। আজকে যেমন হচ্ছে ৫ মিনিট আগে হচ্ছে আপনাদের এই যে বাসায় আমি এসে পৌঁছেছি, ঠিক আছে? তো আচ্ছা, কখনো দেখা যাবে যে লেট হয়ে যাবে, লেট হয়ে গেলে তো আপনাদের লস, আমি তো আপনাদের পুরো সময়টা পড়াতে চাই। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমার সেটা কোনো সমস্যা নেই। নো প্রবলেম। ৯:৩০ হয়তো বা একটু এদিক সেদিক, আধা ঘন্টা এদিক সেদিক, হ্যাঁ, সমস্যা হবে না আশা করি। তারপর হলে আমি আবার ম্যানেজ করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওকে। কনগ্রাচুলেশন। কোথায় জয়েন করলেন ভাইয়া?
আমি হচ্ছে ইমামি বাংলাদেশে জয়েন করেছি। মাল্টি ন্যাশনাল আর কি, একটা ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল। আচ্ছা, হ্যাঁ, নাম ওই যে শুনেছি ফেয়ার মনে এন্ড হয়। হ্যান্ডসাম ব্যবহার করছেন না আপনারা? Yes, yes. এটা হচ্ছে ওদেরই প্রোডাক্ট। রাত হলে সমস্যা নাই, রাত হলে ভালো হবে আরো। জি জি জি, ঠিক আছে, ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে ইনশাআল্লাহ, কথা থ্যাংক হবে ইউ। আগামী ক্লাসে। ভাই আপনি কিন্তু ফোন নাম্বারটা দেন নাই, মনে হয় দিছেন? দেই নাই, আমার তাহলে ভুলে গেছি। আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি, এখন কোনো দিয়ে প্রবলেম আছে কিনা? না, প্রবলেম কি, অফিসের ফোন নাম্বার আমি আপনাদেরকে দিলে আমার আবার কি সমস্যা বলে? আর মনে থাকে না, এটা হচ্ছে দুঃখের কথা। আমি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি যদি কোনো প্রবলেমে পড়লে ফোন করি তাহলে সমস্যা নাই তো? কোনোই সমস্যা নেই, কোনোই সমস্যা নেই, সবসময় ফোন করতে পারবেন। মানে ধরেন হচ্ছে কখন আমি হয়তো ধরতে পারলাম না, আমি ব্যাক করব, ঠিক আছে? মানে এই প্রমোশন মিক্স আমাকে সিম দিয়েছে, ব্যালেন্স দিয়েছে, আপনাদের সাথে যোগাযোগ করতে তো আমার সমস্যা নাই, আছে? কোনো সমস্যাই নাই। আমি যোগাযোগ করব, আর ধরতে পারলে তো ধরতেই পারবো। হ্যাঁ, ফ্রি থাকলে অবশ্যই ধরবো, কোনো সমস্যা নেই আমার, আচ্ছা। ঠিক আছে? কাজে যখন তখন এমন, আমি তো এটা সবসময় বলেছি যে আপনাদের সাথে আমার যোগাযোগ, সম্পর্ক এটা থাকবে আজীবন। হ্যাঁ, আপনাদের হয়তোবা এই কোর্সটা হয়তোবা কিছুদিন পর শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আমাকে যখন তখনই ফোন দিতে পারবেন যে তানভীর ভাই আমি এই প্রবলেমটা পারতেছি না সলভ করতে, কিভাবে করব? আমি তখন, আমি যদি বুঝতে পারি সব প্রবলেমটা, আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনাকে, বুঝছেন? হুম। তো এই ব্যাপারে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। তো ভালো থাকার চেষ্টা করেন সবাই, হ্যাঁ? আর আমার জন্য দোয়া করবেন।